ষড়যন্ত্র হচ্ছে, ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান তারেক রহমানের। একটি দল নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করতে পেশি শক্তি প্রদর্শন করছে, কুষ্টিয়ায় জামায়াতের আমির। সুষ্ঠু নির্বাচন আয়োজনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার। ফ্রি ট্রেড জোন কনসেপ্টে যাচ্ছে বাংলাদেশ, হচ্ছে দেখছেন এটিএন নিউজ। সন্ধ্যে ৬টার প্রাইম নিউজের সঙ্গে আছি আমরা দুজন, আমি বাবলি ইয়াসমিন, আমি আকাশ এহসান। দর্শক, এতক্ষণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই বেলামের সৌজন্যে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। বিস্তারিত। এখন অন্য একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত জনসভায় ভার্চুয়াল বক্তব্যে একথা বলেন তিনি বলেন, নতুন করে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধু ভোট দিলেই হবে না, ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে হবে। আমাদের দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এই কাজটি করেছিল তারা দেশ থেকে চলে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ, 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গিয়ে জনগণকে বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঠাকুরগাঁও 1 আসনে বেগুনবাড়ি ইউনিয়নে বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আগে মার্কা ছিল ধানের শীষ আর নৌকা, এবার নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন ভারতে, আর দেশবাসীকে বিপদে ফেলে গেছেন। তিনি বলেন, যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল এবার তারা সরকার গঠন করতে চায়। পাকিস্তানি সেনাদের সাহায্যকারী ও হাজার হাজার মানুষের হত্যাকারীদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার 1 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমদ চকরিয়ায় নির্বাচনী জনসভায় ধর্মের নামে ভোট চাইলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। আমরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করি, যার যার উপাসনালয়ে স্বাধীনভাবে যাই। সুতরাং ধর্ম রাজনীতির একটা অঙ্গ হতে পারে, তবে শুধুমাত্র ধর্মের বাহানায় কেউ কেউ জান্নাতের বরাদ্দ দিচ্ছে, সেই বাহানায় যেন আমরা বিভ্রান্ত না হই। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা উনি আপনাদেরকে দিলে ভারত চলে দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা কি হতো, তাই তো? দেশের তরুণ প্রজন্ম এবং নারীরা পুরনো বস্তা পচা রাজনীতি আর ফেরাতে চায় না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনা বিভাগীয় সফরে কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গার 3টি জনসভায় যোগ দেন তিনি। বলেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে খুলনা বিভাগের উত্তর প্রবেশদ্বার কুষ্টিয়ায় জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।
শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ভোর থেকেই আসতে শুরু করেন জেলার নানা প্রান্তের মানুষ। মাঠ কানায় কানায় ভরে ওঠে কয়েক ঘন্টা আগেই। সমাবেশে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দুপুর 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বলেন, অভ্যুত্থানের পর তার দলের নেতাকর্মীরা দেশ গঠনে উদ্যোগী হলেও কেউ কেউ দেশ নিঃশেষ করায় ব্যস্ত হয়ে পড়েন। বলেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম এবং নারীরা জামায়াতকে বেছে নেবে জানিয়ে দলটির আমির বলেন, পুরনো বস্তা পচা রাজনীতি আর ফেরাবে না জনগণ। যুব সমাজ ভাই বোনেরা, আমরা কোনো বেকার ভাতা তোমাদেরকে দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে বেকারের মহাসমুদ্র তৈরি করতে চাই না, বরঞ্চ প্রত্যেকটা যুবক যুবতীর হাতে সম্মানের মর্যাদার উপযুক্ত কাজ তুলে দিতে চাই। এরপর মেহেরপুর শহরে এক জনসভায় যোগ দেন জামায়াতের আমির। সন্ধ্যায় ঝিনাইদহে নির্বাচনী প্রচারণার মাধ্যমে খুলনা বিভাগীয় সফরের প্রথম দিন শেষ করবেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা। নতুন বাংলাদেশ গড়ার জন্য 12 ফেব্রুয়ারি 11 দলের প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছিল। সেই একদিনে 4 থেকে 500 শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবার আরেকটি সেই রকম দিন হিসেবে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শঙ্কামুক্ত করতে সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনা সদর কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান সহ নির্বাচনকালীন দায়িত্বে সশস্ত্র বাহিনীর যারা থাকবেন তাদের সঙ্গে সংসদ নির্বাচনকে সুষ্ঠু উৎসবমুখর করতে এবং সার্বিক নিরাপত্তা নিয়ে এ মতবিনিময় হয়। এর আগেও সেনানিবাসে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে সশস্ত্র বাহিনীর সক্রিয় ভূমিকা চেয়েছেন। ভোটার, প্রার্থী, কেন্দ্রে দায়িত্বরতরাই শুধু নয়, সর্বস্তরেই যেন নিরাপত্তা নিশ্চিত থাকে এবং স্বস্তির পরিবেশ থাকে, সে ব্যাপারে সবার মনোযোগ চান তিনি। এছাড়া অপপ্রচার বা অপতথ্যের ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। দর্শক, খুলনা বিভাগে আজ নির্বাচনী সফর করছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। তার সাথে যুক্ত হতে চাই ফেরদৌস রহমান, এই মুহূর্তে জামাতের আমিরের যে সফর, নির্বাচনী সফর, সেটি কোথায় অবস্থান করছে এবং আজকে আসলে কোন কোন অঞ্চল তারা কভার করতে পারে? খুলনা অঞ্চল সফর করছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। খুলনা অঞ্চলের সফরটা তিনি শুরু করেছেন খুলনা বিভাগের উত্তর যে প্রবেশদ্বার কুষ্টিয়া থেকে, এবং এরপরে তিনি এ পর্যন্ত 3টি জনসভায় অংশ নিয়েছেন। 4র্থ জনসভায় অংশ নেওয়ার জন্য এই মুহূর্তে আমরা ঝিনাইদহের দিকে যাচ্ছি। আমরা রয়েছি চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে। তো কথা যেগুলো হয়েছে উত্তরাঞ্চল থেকে জামাতের আমির যে কথাগুলো বলছেন, খুব একটা নতুনত্ব নেই। আজকে তিনি নারীদেরকে নিয়ে কথা বলেছেন, যে নারীদের বিষয়ে তিনি বলেছেন যে নারীরা অনন্য, কেননা তারা সৃষ্টিকর্তায় তাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা অনন্য। কাজে জামাতে ইসলামী নারীর মর্যাদা অথবা নারীর অধিকার কোনোটাতেই হস্তক্ষেপ করবে না। তারা চান নারীরা তাদের পূর্ণ মর্যাদা নিয়ে পূর্ণ অধিকারে কাজ করবেন। নারীর জন্য নিরাপত্তা এবং কর্মপরিবেশ দুটোই নিশ্চিত করা হবে তার দলের পক্ষ থেকে। চাঁদাবাজদের নিয়ে বরাবরই যেরকম কথা তিনি বলেন, সেটি হচ্ছে চাঁদাবাজদেরকেও তিনি কর্মসংস্থানের কথা বলেছেন যে যদি তারা হালাল রুজি না পান, যদি এমন মনে করেন যে হালাল রুজি না পাওয়ার কারণে তারা হারাম পথে অর্জন করছেন, তখন তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করার কথা তিনি বলছেন। তবে কোনোভাবেই
জামাতে ইসলামীর নামে সমালোচনা, জামাতে ইসলামীর নামে নীতি দিয়ে নীতির যে প্রতিরোধ সেটি করতে তিনি বলেছেন। সমালোচনা তিনি সহ্য করতে পারেন, কিন্তু জামাতে ইসলামীর নামে মিথ্যা প্রচারণা অথবা জামাতে ইসলামীকে কোনো ধরনের পরামর্শ দেওয়ার জন্য তিনি কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে জামাতের দিকে কেউ যেন ফ্যাসিবাদের কায়দায় চোখ তুলে না তাকায়, কেননা ফ্যাসিবাদের কায়দায় চোখ তুলে তাকানো জামাত ইসলামী ভবিষ্যতে পরোয়া করবে না। এবং বিএনপির প্রতি তিনি কিছু কথা বলেছেন। বিএনপিকে বলেছেন যে বিএনপির অনেক নেতাই জামাতের অনেক কার্যক্রম নিয়ে, জামাতের নীতি নিয়ে অনেক ধরনের কথা বলছে। তাদেরকে তিনি বলেছেন যাতে তারা এইটাকে তারা আদর্শ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করেন। কিন্তু তারা যেহেতু তাদের সাথে দীর্ঘদিন চলেছেন, এই কারণে তারা এখনই কিছু বলছেন না। কিন্তু যদি এভাবে চলতে থাকে, তিনি বলছেন আগামী নির্বাচন যদি এভাবে চলতে থাকে, চাঁদাবাজি, দখলবাজি এবং অন্যায়ভাবে অন্য সমালোচনা, তাহলে 5 আগস্টের মতোই জনগণ সামনের নির্বাচনে লাল কার্ড দেখিয়ে দিবে। আরেকটি কথা তিনি সবসময় বলছেন, সব জায়গায় বলছেন, সেটি হচ্ছে এবারের নির্বাচনে হ্যাঁ ভোটকে যেন বিজয়ী করা হয়। কেননা তিনি বলছেন এই যে 24-এর রক্তদান, এই যে সামনের দিকে সরকার গঠন নির্বাচন, সব কিছুই ভেস্তে যাবে যদি আগামী নির্বাচনে হ্যাঁ ভোট পাস না করে। বিএনপির প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যাতে এই হ্যাঁ ভোটের পক্ষে জনগণের রায় নিয়ে আসতে তারা কথাগুলো বলে। এই হলো সার্বিক পরিস্থিতি। আমরা বহরে রয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ঝিনাইদহ শহরে পৌঁছাবো। সেখানে গিয়ে ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে জামাত ইসলামের আমির কি বলেন সেটা নিশ্চয়ই আপনার মাধ্যমে তুলে ধরবো। আপাতত আমরা বহরকে ফলো করছি জামাত ইসলামীর। আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা বিভাগে জামাতের সফর সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস রহমান। মুক্ত বাণিজ্য অঞ্চল নীতিতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে কাস্টমস এর বাধ্যবাধকতা থাকবে না। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজার সভায় আজ এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। আশিক চৌধুরী ফ্রি ট্রেড জোন এলাকার তৈরি করার জন্য নীতিগত সমর্থন আজকে এখান থেকে পেয়েছি। এটা আমরা ফাইনালি ক্যাবিনেটে নিয়ে যাব, বাট ক্যাবিনেটেও সিমিলার লোকজন বসেন, তো আমরা আশা করছি এটা ক্যাবিনেটে অ্যাপ্রুভড হবে। এই ফ্রি ট্রেড জোনের লোকেশন হিসাবে ইনিশিয়ালি আনোয়ারাতে, চট্টগ্রামের আনোয়ারাকে আইডেন্টিফাই করা হয়েছে। প্রায় 600-650 একর জমির উপরে একটা ফ্রি ট্রেড জোন তৈরি করার চেষ্টা চলছে। ফ্রি ট্রেড জোন থেকে এক্সপেকটেশন হচ্ছে যে এই ফ্রি ট্রেড জোনটা উইল বিকাম দ্য হার্ট অফ আওয়ার trade and economic movement. ফ্রি ট্রেড জোন কনসেপ্টে যাচ্ছে বাংলাদেশ। চট্টগ্রামের মীরের সরাইতে 850 একর জমিতে গড়ে তোলা হবে সামরিক শিল্প কারখানাও, যেখানে বন্ধু রাষ্ট্রদের পক্ষ থেকে তৈরি হবে সামরিক সরঞ্জামাদি। আর ফ্রি ট্রেড জোন কনসেপ্টের আওতায় চট্টগ্রামের আনোয়ারায় 650 একর জমিতে গড়ে তোলা হবে এই অঞ্চল, যেখানে থাকবে না কাস্টমসের বাধ্যবাধকতা। অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে সোমবার বেজার সভায় নেওয়া হয়েছে এই দুটি সহ 4টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভায় গুরুত্বপূর্ণ উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বিডা, বেজা ও মিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, খুব দ্রুত উপদেষ্টা মণ্ডলীর সভায় এগুলো পাশ হবে, তবে বাস্তবায়ন দীর্ঘমেয়াদী হওয়ায় তা পরের সরকারকে করতে হবে। আমরা এই বছরের শুরুতে একটা গভর্নিং বোর্ড করে তাতে যে বড় চ্যালেঞ্জটার মুখোমুখি টেকনোলজি দিয়ে কাজ করি, বাট আমাদের প্ল্যান হচ্ছে যেখানে আমরা কিছু প্রোডাকশন করি, বাট আমি 24 জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে স্কুল শিক্ষার্থী সহ 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার অন্য 5 আসামিকে আদালত 3 থেকে 6 বছর মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন জাভেদ আক্তার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় 2024 সালের 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে বিক্ষুব্ধ ছাত্র জনতাকে রাজপথ থেকে সরাতে বৃষ্টির মতো গুলি চালায় পুলিশ।
ওই দিন প্রাণঘাতী অস্ত্র থেকে পুলিশের ছোড়া গুলিতে সপ্তম শ্রেণীর ছাত্র শেখ মাহাদি হাসান জুনায়েদ ও দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাজ সহ ৬ জন শহীদ হন। অন্য ৪ জন হলেন মোহাম্মদ ইয়াকুব রাকিব হাওলাদার, ইসমামুল হক ও মানিক মিয়া। এই ৬ জনকে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন গত বছরের ২১ এপ্রিল দাখিল হয় ট্রাইব্যুনালে, যা ছিল জুলাই হত্যাযজ্ঞের প্রথম কোনো মামলার তদন্ত প্রতিবেদন। পরে ১৪ জুলাই ৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। সোমবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায় ঘোষণা করেন। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, জয়েন্ট কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী and additional deputy commissioner of police Shah Alam MD Akhtarul Islam absconding. Each of them is hereby awarded a single sentence of death for all the offences together. ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু পরবর্তী যে সমস্ত আসামি ছিল, একজন এসি ছিল ইমরুল, একজন ইন্সপেক্টর আরশাদ এবং বাকি ৩ জন কনস্টেবল, যারা সরাসরি ফিল্ডে থেকে গুলিবর্ষণ করেছিল, তাদেরকে কম সাজা দেওয়া হয়েছে। একজনকে ৬ বছরের, একজন ৪ বছর, বাকি ৩ জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে এই মামলার ৮ আসামির সবাইকে দোষী সাব্যস্ত করলেও আন্দোলনকারীদের উপর হাস্যোজ্জ্বল ভঙ্গিতে গুলি চালানো কনস্টেবল সুজন হোসেনকে ৩ বছরের কারাদণ্ড দেন। আরও ২ কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে একই সাজা দেয়া যৌক্তিক মনে করছেন না চিফ প্রসিকিউটর। আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। আমরা প্রত্যেকের মৃত্যুদণ্ডই চাইব, এটা কোনো সাধারণ মার্ডার নয়। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। ৩ বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। আসামি পক্ষের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। রাষ্ট্রপক্ষ আসলে যে উপস্থাপিত যে সাক্ষী, তারা কেউই প্রত্যক্ষদর্শী, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না। পুলিশ বাহিনীতে কিন্তু অর্ডার না শুনলেও সাজা হয়। নিচের সারির যারা একদম, তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপর আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় কোনো মামলার রায় এলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মৃত্যুদণ্ড দিয়ে এটাই ট্রাইব্যুনালের প্রথম রায়। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। সময় হলো বায়াজিদ স্টিল বিরতির। ফিরে এসে আরও যা থাকছে। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ ১৬ জনকে তলব। স্বাগত, আবারও দেখছেন সন্ধ্যা ৬টার প্রাইম নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম ময়মনসিংহ জেলার সবগুলো আসনের প্রার্থীরা। নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে ভোটারদের কাছে। বিস্তারিত জানাতে সার্কিট হাউস এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনার কাছে জানতে চাচ্ছি, ময়মনসিংহ জেলায় নির্বাচনী প্রচারণা চলছে, ভোটাররা কি বলছেন এবং যারা ভোট চাইছেন প্রতিনিধিরা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আকাশ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সে উপলক্ষে কিন্তু ময়মনসিংহের যে বিভাগের সংসদীয় ২৪টি আসন রয়েছে, সবগুলোতে কিন্তু সরগরম আমরা দেখছি যে চাষটলগুলো রয়েছে। এই চাষটলগুলোতে কিন্তু আসন্ন ভোটের আলোচনা, কাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করবে, কাকে ভোট দিবে, কার কর্মকাণ্ড ভালো নয়, কাকে ভোট দিবে না, সেসব আলোচনায় কিন্তু আমরা দেখছি যে ময়মনসিংহের যে চাষটলগুলো পাড়া মহল্লায় সব জায়গায় কিন্তু চলছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ সদরের ৪ আসনে। এখানে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াহাব তিনি নির্বাচন করছেন দানের শীষের মনোনয়নে, এবং ১০ দলীয় জোটের যে প্রার্থী রয়েছেন জামাতের, তিনিও কামরুল হাসান এমরুল, তিনিও কিন্তু মানুষের কাছে ভোট চাচ্ছেন। আগামীকাল ময়মনসিংহে কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসবেন। এসে ময়মনসিংহে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীদের উদ্দেশ্যে
উদ্দেশ্যে কিন্তু তিনি ভাষণ দিবেন এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই সংসদ নির্বাচনে বিএনপি কিভাবে ক্ষমতায় যেতে পারে, কিভাবে জনগণের ভোট প্রার্থনা করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে এখানকার স্থানীয় বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন। আর একটি বিষয় আগে জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে 24টি সংসদীয় আসন রয়েছে এই 24টি আসনের অধিকাংশ সংসদীয় আসনে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে, যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, পদে ছিলেন, তারা বিএনপি থেকে সরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন। এসব বিষয়েও কিন্তু তারেক রহমানের যে আগমন সেটিও একটি সমাধান হবে বলে এখানকার যে স্থানীয় বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে ময়মনসিংহের পাড়া মহল্লায়, হাটে ঘাটে সব জায়গায় কিন্তু আসন্ন ভোটের বিষয়ে আলোচনা চলছে। সব মিলিয়ে আকাশ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খবরাখবর। সুমন, আপনাকে ধন্যবাদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ এবং সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমানের সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। 5 আগস্টের পরিবর্তনের পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন মোহাম্মদ এজাজ। গত কিছুদিন আগে তার বিরুদ্ধে গাবতলীর পশুরহাটের ইজারার দুর্নীতি, ই-রিকশা প্রকল্পের দুর্নীতি, বিভিন্ন মার্কেটের দোকান বরাদ্দের দুর্নীতির অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। ঘটনা অনুসন্ধানে প্রশাসক মোহাম্মদ এজাজ সহ 3 জনকে 29 জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুর্নীতি করে প্রায় 850 কোটি টাকা অর্জন এবং পাচারের অভিযোগ উঠেছে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ফেব্রুয়ারির 1 থেকে 3 তারিখের মধ্যে তাদেরকে তলব করেছে দুদক। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার বিরুদ্ধে নিয়োগের দুর্নীতি, পূর্বাচলে অবৈধভাবে প্লট গ্রহণ সহ বিভিন্ন অভিযোগের অনুসন্ধান চলছে। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি উপাচার্য থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে অভিযোগ আসছে যে নিয়োগ বাণিজ্য করেছেন এবং অবকাঠামো উন্নয়ন খাতে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমানের সম্পদের খোঁজ শুরু করেছে দুদক। এরই মধ্যে তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে সংস্থাটি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। জন্ম তারিখ জাল করে মুজিবনগর কোটায় চাকরি নেওয়ার প্রমাণ পেয়ে কাস্টমসের সাবেক সহকারী কমিশনার কামরুজ্জামানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। গাজীপুরে পুবাইলে পারিবারিক কলহের জেরে 2 শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মা। সকাল 11টার দিকে নয়ানীপাড়া এলাকার রেল ক্রসিংয়ে এই ঘটনাটি ঘটে। নিহত হাফেজা খাতুন মালা কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। স্থানীয়রা জানায় সকালে পুবাইল রেল ক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া এলাকার রেল লাইনের উপরে মালা তার এক ছেলে এবং তার মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যা 6টার প্রাইম নিউজে। এবার বাণিজ্য সংবাদ প্রেজেন্টেড বাই পূবালী ব্যাংক পিএলসি। দেশের একমাত্র জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। কাপ্তাই হ্রদের পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে থাকে রাঙামাটির কাপ্তাইয়ের এই কেন্দ্রটি, যার দৈনিক উৎপাদন সক্ষমতা 242 মেগাওয়াট বিদ্যুৎ। তবে কাপ্তাই হ্রদের পানি কমে আসায় কখনো তা নেমে আসে মাত্র 40 মেগাওয়াটে। বিদ্যুতের সমতা রক্ষায় 2019 সালে কেন্দ্রটির পরিত্যক্ত 22 একরের মধ্যে 19.5 একর জায়গায় স্থাপন করা হয় 7.4 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট, যা থেকে প্রতিদিন গড়ে 6.6 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এবার নাদিয়া ফার্নিচারের সৌজন্যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর মেলায় মেলায়।
শেষ সময় কেনাকাটায় ধুম পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, বিশেষ করে নারী উদ্যোক্তাদের প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের হাতে তৈরি পোশাক, তৈজসপত্র মেলায় আগত রুচিশীলদের নজর কাটছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নারী উদ্যোক্তাদের বিশেষ প্যাভিলিয়ন জয়িতা। এক ছাদের নিচে হাতে তৈরি নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 14 জন নারী। সুতি কাপড়ের নকশা আঁকা শাড়ি, বিভিন্ন ডিজাইনের সালোয়ার কামিজ, নিখুঁত বুননে তৈরি নান্দনিক নকশি কাঁথা, বিছানার চাদর সহ ঘর সাজানোর অনেক জিনিস বিক্রি হচ্ছে সেখানে। দামও সাধ্যের মধ্যে বলছেন ক্রেতারা। মেটাল প্রেজেন্স, কৃষি সংবাদ, সুজলা সুফলা। নির্বাচন, পহেলা ফাল্গুন আর ভালোবাসা দিবস, এই 3 উপলক্ষ সামনেই। তাই ফুরসত নেই যশোরের গদখালির ফুল চাষিদের। ভরা মৌসুমে মাঠ জুড়ে এখন নানা রঙের ফুলের হাসি। 14 ফেব্রুয়ারি মূলত গোলাপের দিন, আর 21শে ফেব্রুয়ারিতে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা বেশি বিক্রি হয়। ভালো বিক্রির প্রত্যাশার পাশাপাশি ফুল চাষিদের দুশ্চিন্তাও আছে। তাদের আশঙ্কা রাজনৈতিক অস্থিরতা, বাজারে অব্যবস্থাপনা আর রমজানের শুরুতে 21শে ফেব্রুয়ারি পড়ায় আসনরূপ বেচা বিক্রি নাও হতে পারে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও আশপাশের গ্রামগুলোতে দেশের চাহিদার প্রায় 70% ফুল উৎপন্ন হয়। এবার প্রায় 7,000 চাষি 641 হেক্টর জমিতে 13 ধরনের ফুলের বাণিজ্যিক আবাদ করেছেন। সন্ধ্যা 7টা প্রাইম নিউজের সময় হলো, আর একটি বিরতি নেবার সাথেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন প্রাইম নিউজ। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে দেশের বাইরের খবর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশকে যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চেয়েছে সে সংক্রান্ত নথি 100% প্রস্তুত। চলতি সপ্তাহে আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার পর এই নথি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। লিথুয়ানিয়ায় রাজধানী ভিলনিয়াসে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, কিয়েভ এই চুক্তিটি অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং ইউক্রেনের পার্লামেন্টে পাঠাতে যাচ্ছে। তিনি জানান, তাদের কাছে নিরাপত্তা নিশ্চয়তা মানে প্রথমত যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা। নথিটি 100% প্রস্তুত, এখন অংশীদারদের কাছ থেকে স্বাক্ষর তারিখ ও স্থান নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছেন। ইস্পাহান স্পোর্টস নিউজ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া 137 রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 3 উইকেটে 129 রান। বুলবেতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ড্রেসিং রুমে ফেরেন ওপেনার জাওয়াদ আরবার। 3 বলে 6 রান করে আউট হন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও দলনেতা আজিজুল হাকিম, কিন্তু এই দুই ব্যাটার আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত কোনো প্রতিরোধ করতে না পারা বাংলাদেশ 38 ওভার 1 বলে অল আউট হয়েছে
36 রানে। দলের হয়ে সর্বোচ্চ 31 রান করেন ওপেনার রিফাত বেগ। এই ছিল সন্ধে 6টার প্রাইম নিউজে। এতক্ষণ সাথে থাকার